সুপ্রিয় উচ্চ মাধ্যমিক গ্রুপের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে নিজ নিজ বাসা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আফসারুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আমার নিজ বাড়ি বর্ণালীতে সপরিবারে আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 9 তরঙ্গ এর পঞ্চম পর্ব তরঙ্গের তীব্রতা ও শব্দের বিচারের উপর ক্লাস নিব বলে শব্দের তরঙ্গের তরঙ্গ সঞ্চালনের পথে অবিলম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়া একক সময়ে তরঙ্গ কর্তৃক যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকেই তরঙ্গের তীব্রতা বলে। একে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। এখন এই তরঙ্গ বা শব্দ তরঙ্গ সঞ্চালনের পথে এই লম্বভাবে যদি আমরা একটা যে তলের ক্ষেত্রফল হলো এর মধ্য দিয়া E3 জুল শব্দ শক্তি বা তরঙ্গ শক্তি সঞ্চালিত হচ্ছে। এর ক্ষেত্র 6 মিটার স্কয়ার আর টি ইকুয়াল টু 5 সেকেন্ড ধরে 6 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে 3 জুল তরঙ্গ শক্তি সঞ্চালিত হচ্ছে। তাহলে আমরা 5 সেকেন্ডে ক্ষেত্রফলের মধ্য দিয়ে তরঙ্গ শক্তি সঞ্চালিত হয় 3 জুল। অতএব 1 সেকেন্ডে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাবে E/TA, দ্যাট ইজ কল তরঙ্গের তীব্রতা I। তাহলে তরঙ্গের তীব্রতা I ইকুয়াল টু E/TA। তোমরা জানো P ইকুয়াল টু শক্তির হারকে ক্ষমতা বলে। তাহলে অতএব I ইকুয়াল টু E/P। I ইকুয়াল টু P/A। তাহলে তরঙ্গের তীব্রতা I ইকুয়াল টু P/A, যার CGS একক হলো R পার সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার, আর SI और MKS একক হলো জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, মানে ওয়াট পার মিটার স্কয়ার। যার মাত্রা হলো যার মাত্রা হলো L/T ইনভার্স কিউ।
তরঙ্গের গাণিতিক রাশিমালা। কোন মাধ্যমের মধ্য দিয়ে এ বিস্তার এবং এক কম্পাঙ্ক বিশিষ্ট একটি তরঙ্গ ভি বেগে সঞ্চালিত হচ্ছে। কোন মাধ্যমের মধ্য দিয়া এ বিস্তার এবং এফ কম্পাঙ্কের বিশিষ্ট একটি তরঙ্গ ভি বেগে সঞ্চালিত হচ্ছে। তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময়ে যদি ই পরিমাণ শক্তি সঞ্চালিত হয়, তাহলে তরঙ্গের তীব্রতা আই ইকুয়াল টু ই ভাগ টি, বা আই ইকুয়াল টু ই ছোট হাতের এল টি এ ছোট হাতের এল। এখানে ছোট হাতের এল ইকুয়াল টু হল মাধ্যমের একটি নির্দিষ্ট অংশের দৈর্ঘ্য। মাধ্যমের একটি নির্দিষ্ট অংশের দৈর্ঘ্য। আই ইকুয়াল টু ই ভাগ ছোট হাতের ভি ভাগ বড় হাতের ভি। সমীকরণ 9.38। এখানে এ ইকুয়াল এ গুণন ছোট হাতের এল ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য ইকুয়াল টু একটি নির্দিষ্ট অংশের আয়তন, আর ছোট হাতের এল ভাগ ছোট হাতের টি ইকুয়াল টু ছোট হাতের বি তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ। তাইলে এখানে ছোট হাতের ভি হল তরঙ্গের বেগ, আর বড় হাতের ভি হল নির্দিষ্ট অংশের আয়তন। যেহেতু মাধ্যমের কণাগুলোর সরল সন্নিহিত গতির ফলে তরঙ্গ সঞ্চালিত হয়, মাধ্যমের কণাগুলোর সরল সন্নিহিত গতির ফলে তরঙ্গ সঞ্চালিত হয়, তাই তরঙ্গের সর্বোচ্চ স্থিতিশক্তি বা সর্বোচ্চ বিভব গতিশক্তির সমান। তাহলে মোট শক্তি ই হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি বা সর্বোচ্চ বিভব শক্তির সমান। তাহলে ই ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, ই ইকুয়াল টু হাফ এম ওমেগা এ হোল স্কয়ার। এখানে ওমেগা হলো মাধ্যমের কণার কৌণিক কম্পাঙ্ক, আর এ হলো তরঙ্গের বিস্তার। এখানে ওমেগা হলো মাধ্যমের কণার কৌণিক কম্পাঙ্ক, আর ছোট হাতের এ হলো তরঙ্গের বিস্তার। সমীকরণ 9.38 ও 9.39 থেকে পাই সমীকরণ 9.38 এবং সমীকরণ 9.39 থেকে পাই
এটি হলো তরঙ্গের তীব্রতা রাশিমালা I ইকুয়াল টু 2 পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার rho v, যা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে তীব্রতা আছে ঘনত্ব রো এবং বেগ ভি এর সমানুপাতিক এবং বিস্তারের বর্গের এবং কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। এই হলো সিদ্ধান্ত। কি সিদ্ধান্তটা হলো যে তরঙ্গের তীব্রতা I হচ্ছে মাধ্যমের ঘনত্ব এবং তরঙ্গের বেগের সমানুপাতিক এবং তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক এবং মাধ্যমের কণার কম্পাঙ্ক সমানুপাতিক। একটি শব্দের উৎসের কম্পাঙ্ক 312 হার্টজ এবং বিস্তার 0.75 সেন্টিমিটার। বায়ুতে শব্দের বেগ শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং বায়ুর ঘনত্ব 0.00129 গ্রাম পার সিসি হলে বায়ুর 1 মিটার এলাকার মধ্য দিয়া বায়ুর 1 মিটার এলাকার মধ্য দিয়ে কি পরিমাণ শব্দ শক্তি সঞ্চালিত হবে? শব্দ শক্তি সঞ্চালিত হবে নির্ণয় করো। বায়ুর 1 বর্গ সেন্টিমিটার এলাকার মধ্য দিয়ে কি পরিমাণ শক্তি সঞ্চালিত হবে নির্ণয় করো।
আচ্ছা, এখানে তোমরা দেখো, এটা প্রয়োগমূলক প্রশ্ন। এখানে নাম্বার হলো 3। এই উদ্দীপক থেকে এই অনুধাবনগুলো আমরা ডাটাগুলো নিলাম। এটা 1 নাম্বার। এই জ্ঞানটা 1 নাম্বার। এই জ্ঞানটাতে অনুধাবন থেকে মান বসায় দিয়ে এই ফলাফল এবং একক 1 নাম্বার। তাহলে এই ফলাফল একক 1 নাম্বার, এই জ্ঞানটাতে 1 নাম্বার, এই অনুধাবন 1 নাম্বার। তরঙ্গের উপরিপাতন নীতি। যদি কোনো মাধ্যমের কোনো কণার উপর একসাথে 2 বা ততোধিক তরঙ্গ অতিক্রম করে, তাহলে মাধ্যমের ওই কণার লব্ধি সরণ হবে কণাটির উপর তরঙ্গগুলোর যে পৃথক পৃথক সরণ ঘটায় তাদের ভেক্টর বীজগণিতিক সমষ্টির সমান। তাহলে উপরিপাতন নীতি হচ্ছে যে 2 বা ততোধিক তরঙ্গ মাধ্যমের কোনো কণাকে একসাথে অতিক্রম করলে কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গদ্বয় কণাটির উপর যে পৃথক পৃথক সরণ ঘটায় তাদের ভেক্টর বীজগণিতিক সমষ্টির সমান। কোনো মাধ্যমের মধ্য দিয়া একসাথে 2টি তরঙ্গ কোনো কণাকে অতিক্রম করলে ওই কণাটি উপর তরঙ্গদ্বয়ের পৃথক পৃথক সরণ y1 ও y2 হলে কণাটির লব্ধি সরণ হবে উপরিপাতন নীতি অনুযায়ী ভেক্টর y ইকুয়াল টু ভেক্টর y1 প্লাস ভেক্টর y2। যদি কণাদ্বয় সমদশায় মিলিত হয় তাহলে y ইকুয়াল টু হবে y1 প্লাস y2, আর যদি তরঙ্গদ্বয় বিপরীত দশায় মিলিত হয় তাহলে y1 মাইনাস y2 হবে। বিজ্ঞানী টমাস ইয়াং 1809 সালে বিজ্ঞানী টমাস ইয়াং 1809 সালে তরঙ্গের উপরিপাতন নীতি প্রতিষ্ঠা করেন। এখানে কণাটির উপর তরঙ্গদ্বয় যদি সমদশায় মিলিত হয় তাহলে y ইকুয়াল টু হবে y1 প্লাস y2, আর কণাটির উপর তরঙ্গদ্বয় যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে y ইকুয়াল টু হবে y1 ডিফারেন্স y2। অর্থাৎ কণাটির উপর তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হলে যোগ, আর বিপরীত দশায় মিলিত হলে বিয়োগ। y1 y2 উভয় ধনাত্মক অথবা উভয় ঋণাত্মক অথবা একটি ধনাত্মক অথবা একটি ঋণাত্মক হতে পারে।
অনুভূমিক রেখার উপরের দিকের সরণকে ধনাত্মক এবং নিচের দিকের সরণকে ঋণাত্মক ধরা হয়। যেমন এই যে উপরের দিকে সরণ, তখন এখানে y1 হবে প্লাস, আর এই নিচের দিকে সরণ, এখানে y2 হবে মাইনাস। অনুভূমিক রেখার উপরের দিকের সরণকে প্লাস আর নিচের দিকের সরণকে মাইনাস ধরতে হয়। তরঙ্গের উপরিপাতন নীতির সাহায্যে স্থির তরঙ্গ সৃষ্টির ঘটনা ব্যাখ্যা করা যায় কি না আলোচনা করো। তোমরা বলো তো এটা প্রশ্নের অ্যান্সারটা করতে পারবে কিনা। স্থির তরঙ্গের উপরিপাতন নীতির সাহায্যে স্থির তরঙ্গ সৃষ্টির ঘটনা ব্যাখ্যা করা যায় কি না আলোচনা করো। উত্তর 9.5। আগে আমরা জ্ঞানটাতে কি পাবো, যে স্থির তরঙ্গের সৃষ্টির ঘটনা তরঙ্গের উপরিপাতন নীতি সাহায্যে ব্যাখ্যা করা যায়। এটা হলো জ্ঞানটা 1 নম্বর। কারণ স্থির তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের একটি সীমিত অংশে পরস্পর বিপরীত দিক থেকে দুইটি অভিন্ন অগ্রগামী তরঙ্গের উপরিপাতন ঘটতে হয়। তাহলে দুইটা অভিন্ন তরঙ্গ, একটা সীমিত মাধ্যমের একটা সীমিত অংশে পরস্পর বিপরীত দিক থেকে আগত হয়ে একটি তরঙ্গ আরেকটি তরঙ্গের উপর উপরিপাতন হলেই তখন স্থির তরঙ্গের সৃষ্টি হয়। একই কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে তীব্র এবং নিঃশব্দ সৃষ্টি হওয়ার ঘটনাকে শব্দ তরঙ্গের ব্যতিচার বলে। একই কম্পাঙ্ক বিস্তার বিশিষ্ট দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে তীব্র এবং নিঃশব্দ সৃষ্টি হওয়ার ঘটনাকেই শব্দ তরঙ্গের ব্যতিচার বলে। শব্দ তরঙ্গের ব্যতিচার 2 প্রকার। দুইটি শব্দ তরঙ্গের তরঙ্গ শীর্ষ অথবা তরঙ্গপাত যুগপৎ আপতিত হয়ে এবং তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হলে যে ব্যতিচারের সৃষ্টি হয় তাকেই গঠনমূলক ব্যতিচার বলে। চিত্র 9.9।
বলতেছে কি শব্দ তরঙ্গদ্বয়ের তরঙ্গ শীর্ষ অথবা তরঙ্গপাত সমদশায় মিলিত হলে যে ব্যতিচারের সৃষ্টি হয় তাকে গঠনমূলক ব্যতিচার বলে। গঠনমূলক ব্যতিচারের জ্যামিতিক সত্য লব্ধি বিস্তার a equal to plus 2a or minus 2a, এটা হলো গঠনমূলক ব্যতিচারের জ্যামিতিক সত্য। এই লব্ধি বিস্তার, এই যে লব্ধি বিস্তার হবে প্রথম তরঙ্গটার বিস্তার যোগ দ্বিতীয় তরঙ্গটার বিস্তারের যোগফলের সমান। গঠনমূলক ব্যতিচারের গাণিতিক সত্য ব্যতিচার গঠনকারী ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য 2n λ/2, অর্থাৎ ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য শূন্য অথবা অর্ধ তরঙ্গদ্বয়ের জোড় গুণিতক হবে। চিত্র 9.10। এইখান থেকে একটি তরঙ্গ x1 দূরত্ব অতিক্রম করে v বেগে এখানে গেল, এখান থেকে একটি তরঙ্গ x2 দূরত্ব অতিক্রম করে এখানে গেল। এই মিলন বিন্দুতে তরঙ্গদ্বয় যদি সমদশায় মিলিত হয় আর এদের মধ্যে যদি পথ পার্থক্য শূন্য বা λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। অর্থাৎ একটি তরঙ্গ শীর্ষ আরেকটি তরঙ্গ শীর্ষ অথবা একটি তরঙ্গপাত আরেকটি তরঙ্গপাত যুগবদ্ধভাবে সমদশায় মিলিত হবে, প্রবল শব্দ বা তীব্র শব্দ শোনা যাবে। বিনাশী ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচার একটি তরঙ্গের তরঙ্গ শীর্ষ আরেকটি তরঙ্গের তরঙ্গপাত একটি তরঙ্গের তরঙ্গ শীর্ষ আরেকটি তরঙ্গের তরঙ্গপাত
একটি তরঙ্গের তরঙ্গ শীর্ষ আরেকটি তরঙ্গের তরঙ্গপাত যুগপৎ ভাবে আপতিত হয়ে এরা যদি বিপরীত দশায় মিলিত হয়, মানে একটা উপর দিকে গেছে একটা নিচে গেছে, তাহলে যে ব্যতিচার সৃষ্টি হয় তাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। এবং ধ্বংসাত্মক ব্যতিচারের জ্যামিতিক সত্য ধ্বংসাত্মক ব্যতিচারের জ্যামিতিক সত্য লব্ধি বিস্তার শূন্য হবে। এটা হলো ধ্বংসাত্মক ব্যতিচারের জ্যামিতিক সত্য। চিত্র 9.11। ধ্বংসাত্মক ব্যতিচারের গাণিতিক সত্য। ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য 2n+1 λ/2, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 এর মানে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের বিজোড় গুণিতক হবে। x2 - x1 = 2n+1 λ/2। এখানে আমরা যদি n এর মান 0 বসাই তাহলে পথ পার্থক্য হবে x2 - x1 হবে 1 λ/2। যদি 1 বসাই তাহলে 3 λ/2, যদি 2 বসাই তাহলে 5 λ/2, এভাবে বিজোড় গুণিতক হবে। অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যে বিজোড় গুণিতক হবে। শব্দ তরঙ্গের স্থায়ী ব্যতিচার সৃষ্টির শর্ত। 1 নম্বর, শব্দ তরঙ্গ দ্বয়ের উৎস সুসংগত উৎস হতে হবে। 1 নম্বর হলো শব্দ তরঙ্গ দ্বয়ের উৎস সুসংগত উৎস হতে হবে। সুসংগত উৎস মানে কি? যে উৎস থেকে একই কম্পাঙ্কের, একই তরঙ্গ দৈর্ঘ্যের, একই বিস্তারের তরঙ্গ নির্গত হয়, এই ধরনের উৎসকে সুসংগত উৎস বলে, কোহারেন্ট সোর্স বলে। 2 নম্বর, শব্দ তরঙ্গদ্বয় কোনো মাধ্যমের মধ্য দিয়া একই দিকে সঞ্চালিত হইতে হবে এবং তরঙ্গদ্বয় পরস্পরের উপর উপরিপাতন ঘটাতে হবে। 3 নম্বর, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য 0 অথবা অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের জোড় গুণিতক হতে হবে। 4 নম্বর, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের বিজোড় গুণিতক হতে হবে। এই 4টি শর্ত পালন তরঙ্গের স্থায়ী ব্যতিচার সৃষ্টি করা সম্ভব।
তোমরা এই সিকিউ প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা এ যাবৎ যা বুঝাইলাম তা তোমরা পরিষ্কার হতে পারবা। গাণিতিক সমস্যা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। নাহিন, তোমরা জানো আমার একমাত্র পুত্রের নাম হলো নাহিন। নাহিন 300 হাস কম্পাঙ্ক এবং 0.25 সেন্টিমিটার বিস্তারের শব্দ তরঙ্গ পর পর বায়ু ও পানিতে প্রেরণ করে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার পেল। উভয় মাধ্যমে শব্দের বেগ ও তীব্রতা ভিন্ন ভিন্ন পাওয়া গেল। নাহিন বলল, শব্দের বেগ ও তীব্রতা, শব্দের বেগ ও তীব্রতা মান বায়ু অপেক্ষা পানিতে বেশি। বায়ু মাধ্যমে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড। বায়ু ও পানির ঘনত্ব যথাক্রমে 1.293 কেজি পার মিটার কিউব এবং 1000 কেজি পার মিটার কিউব। ক, প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপক অনুসারে পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ নির্ণয় করো। এটা প্রয়োগমূলক প্রশ্ন, নাম্বার হলো 3। এটা প্রয়োগমূলক প্রশ্ন। খ, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নাহিনের উক্তির সঠিকতা, নাহিনের বক্তব্যের সঠিকতা যাচাই করো। এটা হলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, নাম্বার হলো 4। তাহলে ক নম্বরটা হলো প্রয়োগমূলক প্রশ্ন আর খ নম্বরটা হলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখন আমরা এই প্রয়োগমূলক প্রশ্নের 3টে পার্ট থাকে। একটা হলো অনুধাবন মানে ডাটা, একটা হলো জ্ঞান মানে গাণিতিক সমীকরণ, আর একটা হলো তোমার মান বসিয়ে দিয়ে ফলাফল এবং একক মানে যেটা তোমাদের প্রয়োগ করা হয়, আর একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখন আমরা এটা প্রশ্নের অ্যান্সার করব। আগে আমরা প্রয়োগমূলক প্রশ্নের অ্যান্সার করি। এখানে
বায়ুতে কম্পাঙ্ক পানির কম্পাঙ্ক সমান, কারণ মাধ্যম ভিন্ন হলে কম্পাঙ্ক এক হয়। তারপর বায়ুতে বেগ হইল 352 মিটার পার সেকেন্ড। আর যেহেতু পানি মাধ্যমে শব্দের বেগ বেশি হবে, যে মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, শব্দের বেগ বেশি। এই কারণে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু 4.16 মিটার। অতএব ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু ল্যামডা এ প্লাস 4.16 মিটার। এবং পানিতে শব্দের বেগ ভি ডাব্লিউ ইকুয়াল টু হলো হাফ। আমরা জানি বায়ুর ক্ষেত্রে ভি এ ইকুয়াল টু এফ এ ল্যামডা এ। অতএব ল্যামডা এ ইকুয়াল টু ভি এ ভাগ এফ এ। ল্যামডা এ ইকুয়াল টু ভি এর মান হলো 352 ভাগ হলো এফ এর মান হলো 300 ইকুয়াল টু 1.173 মিটার। পানির ক্ষেত্রে ভি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডাব্লিউ ল্যামডা ডাব্লিউ। অতএব ভি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডাব্লিউর মান হলো 300, ল্যামডা ডাব্লিউর মান হলো ল্যামডা এ প্লাস 4.16 ইকুয়াল টু 300। আর ল্যামডা এর মান আমরা পেলাম 1.173 যোগ হলো 4.16 ইকুয়াল টু হলো 1600 মিটার পার সেকেন্ড। তাইলে পানিতে শব্দের বেগ হলো 1600 মিটার পার সেকেন্ড, আর বায়ুতে শব্দের বেগ হলো 352 মিটার পার সেকেন্ড। তাইলে এখানে আমাদের তিনটা অংশ আছে। এইটা হলো অনুধাবন মানে ডাটা 1 নাম্বার, এই হলো এই একটা জ্ঞান আর এই একটা জ্ঞান। এখানে নাম্বার হলো 1 নাম্বার। আর এই ডাটা বসাতে মান বাহির করলাম, এই যে মান এবং একক, এই যে ফলাফল এবং একক, এটা হলো নাম্বার 1 নাম্বার। এই মোট হলো তোমার 3 নাম্বার। এই প্রয়োগমূলক প্রশ্ন গেল। এখন আসো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের লেখার উত্তর। উদ্দীপকের তথ্য থেকে পাই শব্দ তরঙ্গের কম্পাঙ্ক। বায়ুতে এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ এ ইকুয়াল টু এন এ ইকুয়াল টু 300 হার্টজ। আর পানিতে এন ডাব্লিউ ইকুয়াল টু 300 হার্টজ। বিস্তার বায়ুতে এ ইকুয়াল টু 0.25 সেন্টিমিটার এবং পানিতে এ ডাব্লিউ ইকুয়াল টু 0.25 সেন্টিমিটার। শব্দের বেগ বায়ুতে ভি এ ইকুয়াল টু 352 মিটার পার সেকেন্ড, 35200 সেন্টিমিটার পার সেকেন্ড। এবং পানিতে ভি ডাব্লিউ ইকুয়াল টু 1600 মিটার পার সেকেন্ড, 16 সেন্টিমিটার পার সেকেন্ড
যেটা আমরা ক অংশ থেকে পাইছি, ক অংশ থেকে প্রাপ্ত, এটা আমরা ক অংশ থেকে প্রাপ্ত পাইছি। আচ্ছা, ঘনত্ব, ঘনত্ব বায়ুর ঘনত্ব বায়ুর হইল রো এ ইকুয়াল টু 1.293 কেজি পার মিটার কিউব, 0.001293 গ্রাম পার সিসি, এবং পানির রো ডাব্লিউ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব, 1 গ্রাম পার সিসি। অতএব বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের তীব্রতা IA ইকুয়াল টু 2 পাই স্কয়ার A স্কয়ার NA স্কয়ার রো এ VA, 2 পাই স্কয়ার A স্কয়ার NA স্কয়ার রো এ VA ইকুয়াল টু 2 গুণন 9.87 পাই স্কয়ারের মান, A এর মান হইল 0.25 হোল স্কয়ার, আর N এর মান হইল 300 হোল স্কয়ার, আর রো এর মান হইল 0.001293, আর ভি এর মান হইল 25, ভি এর মান হইল 25200। এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 0.510⁷ আর পার সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু হলো 0.5 ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার। আবার পানি মাধ্যমে শব্দ তরঙ্গের তীব্রতা I W equal to 2 pi square A W square N W square rho W V W equal to 2 গুণন 9.87 গুণন 0.25 হোল স্কয়ার গুণন 300 স্কয়ার গুণন 1 গুণন 16 equal to 1776.537 গুণন 10⁷ জুল পার সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 1776.537 ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে যে গাণিতিক যুক্তিটা হলো, বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড, আর পানিতে শব্দের বেগ 1600 মিটার পার সেকেন্ড। তাহলে পানিতে কিন্তু শব্দের বেগ বেশি। আবার বায়ুতে শব্দের তীব্রতা 0.5 ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার, আর পানিতে শব্দের তীব্রতা 1776.537 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে বায়ুতে পানিতে শব্দের বেগ বেশি, পানিতে তীব্রতাও বেশি। তাহলে এখন আমরা এখানে তিনটা অংশ পেলাম, অনুধাবন পাইলাম, জ্ঞান পাইলাম, এই যে দুইটা জ্ঞান পাইলাম, অনুধাবন পাইলাম, প্রয়োগ পাইলাম। এখন আমরা যাব উচ্চতর দক্ষতা। এই প্রপার যুক্তি পাইছি, এবার প্রপার সিদ্ধান্ত আমরা দিব। যেহেতু VW গ্রেটার দেন VA এবং IW গ্রেটার দেন IA,
সেহেতু শব্দের বেগ ও তীব্রতার মান বায়ু অপেক্ষা পানিতে বেশি। সুতরাং নাহিনে বক্তব্য সঠিক ছিল। এইটুকু হলো উচ্চতর দক্ষতা, হায়ার এবিলিটি। এইখানে নাম্বার হলো 1। এই হলো প্রপার যুক্তি আর এই হলো প্রপার সিদ্ধান্ত। এখন তোমরা আমার উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, আমার লিখিত উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এর 689 পৃষ্ঠা থেকে 694 পৃষ্ঠা পর্যন্ত গাণিতিক সমস্যা 2, 13, 17, 18, 57টা সিকিউ। এই 1, 2, 3, 4, 5 এই 5টি গাণিতিক সমস্যা ভালোভাবে করবা। আর এগুলা করার জন্য যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমার লিখিত গাণিতিক সমাধান প্রথম পত্রের গাণিতিক সমাধান এই বইয়ের হেল্প নিবা। এছাড়াও আরও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে মোবাইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। অবশেষে সবারে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।